নমস্কার, এনবিপি উনানি আপাতত রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সঙ্গে প্রচুর কথোপকথন সারাদিন আমাদের হয়, প্রচুর ফোন কলস আমাদের অ্যাটেন্ড করতে হয়। সেখানে সব থেকে বেশি যে সমস্যা নিয়ে আপনাদের কোয়ারি থাকে সেটা এক তো সুগার অর্থাৎ সাইলেন্ট কিলার যাকে আমরা বলি সেই সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে ব্যথা বেদনার সমস্যা, আরো কিছু সমস্যা রয়েছে পেটের সমস্যা জর্জরিত বা নার্ভের সমস্যা, এরকম কিছু সমস্যা যে সমস্যাগুলো নিয়ে বারবার দিনে কিন্তু আমাদের ফোন পেতে হয়, বারবার আপনাদের সমস্যার কথা শুনতে হয়, বারবার আপনাদের এই অভিযোগটাও শুনি যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, মেডিসিন তো খাচ্ছি, কিন্তু কেন এখনো পর্যন্ত ভালো হতে পারছি না। আসলে কেন ভালো হতে পারছেন না তার একটা ছোট্ট উত্তর এটাই যে এখন আপনি এনবিপি তে পৌঁছাননি। ভাবছেন খুব অহংকারের কথা, আসলে অহংকার সেই মানুষটি করতে পারে যে জানে যে তার মধ্যে সেই ক্ষমতা আছে যে যেটা 10 জন করতে পারবে না সেটা আমি করতে পারবো। এনবিপির প্রত্যেকজন চিকিৎসকের মধ্যে সেই অহংকারটা রয়েছে, এই অহংকারটা ভালো। আমাদের প্রত্যেকের মধ্যে একটা অহংকার থাকা উচিত যে আমি করতে পারি, আমার দ্বারা হওয়া সম্ভব। অবশ্যই এনবিপির প্রত্যেকজন চিকিৎসকের দ্বারা এই কাজটা হওয়া সম্ভব। আপনার দীর্ঘদিনের অস্থির সমস্যা তার সমাধান করা সম্ভব, দীর্ঘদিনের সুগারের সমস্যা সেটাকে একেবারে নির্মূল করা সম্ভব, আপনাকে মেডিসিন না খাইয়ে ভালো রাখা সম্ভব। অপারেশন, ইনজেকশন এই বিষয়গুলোকে আপনাকে ভুলিয়ে দেওয়া সম্ভব। আর অবশ্যই রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেওয়া সম্ভব। সবকিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি তো রয়েছেন অবশ্যই আপনারা, তাই আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন ডাক্তারবাবুর কাছে। এবং অনেকেই বলেন লাইভ ফোনিং অনুষ্ঠান কি হচ্ছে ম্যাডাম? একদম, এটা কিন্তু লাইভ ফোনিং অনুষ্ঠান। এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন তারা ফোন করুন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন এবং অবশ্যই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে জেনে নিন। আর হ্যাঁ, চেম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। শুধুমাত্র অনুষ্ঠানে ফোন করে কিন্তু সমস্যার সমাধান পাবেন না, চেম্বারে আসতে হবে। সব থেকে বেশি প্রশ্ন যেটা থাকে ডাক্তারবাবু আমরা পাই, চেম্বারেও আপনারা পান, সেটা হচ্ছে ব্যথা বেদনার সমস্যা। মূলত শীতকাল একটু ব্যথা বেদনার সমস্যা হয়তো একটু বাড়বে। ঠিক কি কি ধরনের ব্যথা বা আর্থারাইটিস যাই বলি আমরা বাড়ছে বা পেশেন্টের সংখ্যাও বাড়ছে? অবশ্যই এই পেশেন্টের সংখ্যা বাড়ছে, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা এই অল্প একটু ব্যথা যন্ত্রণা যদি আমাদের শরীরের মধ্যে দেখা যায় বা কোথাও একটা কিছু অসুবিধা হচ্ছে, যে আমার পায়েতে একটুখানি ব্যথা অনুভব হলো, কোমরে একটুখানি ব্যথা অনুভব হলো, আমরা কি করি সেটাকে অত বেশি গুরুত্ব দিই না। এর ফলে কি হয়, আমরা ওই যখন হচ্ছে একটু ব্যথার ওষুধ খেয়ে সেটাকে আমরা সাবসাইড করে দিলাম, আবার কিছুদিন পর হলো আবার খেলাম, তো এইটা একটুখানি ক্যাজুয়াল ভাবে নিই। এই যে আমরা বলি যে এখন আর্থারাইটিসের পেশেন্ট আমরা প্রায় ঘরে ঘরে পাচ্ছি, কেন পাচ্ছি? কারণ এই ওনার যে ক্যাজুয়াল যে মনোভাব, যে হ্যাঁ আমার একটা অসুবিধে হচ্ছে, আমি সেটাকে আগে দেখে নিই যে আমার ওই অসুবিধাটা কেন হচ্ছে, ব্যথা যন্ত্রণাটা কেন হচ্ছে। ব্যথা হচ্ছে মানেই যে ওখানেতে ব্যথার ওষুধ খাওয়া কিংবা কোন রকম ক্যালসিয়াম খাবো এবং সেটা ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা বড় রোগ সেখানেতে আসছে। সেটা আইদার অস্টিও আর্থারাইটিস হতে পারে, যদি কোমরে ব্যথা থাকে সেটা লাম্বার স্পন্ডালাইসিস হতে পারে, যদি আমাদের ঘাড়ে ব্যথা থাকে সেখানেতে দেখা যাবে যে সার্ভাইকাল স্পন্ডালাইসিস হতে পারে। তো বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে আসে বলে তবে ব্যথা হয়, এবং এর সাথে সাথে রিউমাটয়েড আর্থারাইটিসও হতে পারে। তাহলে আমরা কি করছি, যে ব্যথা হচ্ছে আমরা ব্যথার ওষুধ খাচ্ছি, খেয়ে দিয়ে কিছুদিন ঠিক থাকছি, আবার আমাদের দরকার পড়লে আবার ওষুধ খাচ্ছি, কিন্তু এই রোগটা কিন্তু ভেতরেতে ডে বাই ডে বাড়ছে। আমার একটা ছোট্ট সামান্য এক জায়গায় ব্যথা হলো, আমরা সেটাকে এমন ভাবে ক্যাজুয়ালি নিলাম, দেখা যায় যে আরেকটু স্টেজে গিয়ে আস্তে আস্তে হাঁটু দুটো লক হয়ে গেল, কিংবা কোমরেতে আর আপনি বেন্ডিংও হতে পারছেন না, কিংবা ঘাড় স্টিফ হয়ে গেল, আর ঘোরাতেই পাচ্ছেন না। তো সেই কারণের জন্য আজকে কিন্তু আর্থারাইটিসের পেশেন্ট আমরা এত পাই, কারণ ওনারা ঠিক সিরিয়াস ভাবে ফার্স্টে নেন না, এবং যখন সেটা বেড়ে যায় তখন সেখানে তো ওনারা ভাবেন হ্যাঁ আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল, আমি অস্টিও আর্থারাইটিস, তখন গিয়ে এক্সরে করলো, দেখা যাচ্ছে যে অস্টিও আর্থারাইটিস কিংবা লাম্বার স্পন্ডালাইসিস কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইসিস। তাহলে এই জিনিসটাই যদি আমরা আগেতে, যে আমার অল্প একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, ঝুঁকে কোনো রকম কাজ করতে অসুবিধা হচ্ছে, এক জায়গায় বসে আমার
অনেকক্ষণ ধরে বসে থাকলে আমার ঘাড়েতে একটা পেন অনুভব হচ্ছে। তো সেই সময়তেই যদি আমরা একটু সচেতন হয়ে যাই এবং যদি আমরা কিছু টেস্ট করিয়ে নিই, কিংবা হ্যাঁ হয়তো আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করবেন, সেখানেতে কোনো না কোনো ডক্টরের সাথে আপনি কনসাল্ট করুন যে আমার এইটা কেন হচ্ছে। ওনারা নিশ্চয়ই কোনো রকম টেস্ট দেবেন, করে কনফার্ম করবেন। এবার আমরা যেটা করি, যখন স্টার্টিং এতে আসে আমরা আগে রোগটাকে কনফার্ম করি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এইটা নয় যে 50 বছর 60 বছর এরকমেরই অস্টিওআর্থারাইটিস বা লাম্বার স্পন্ডালাইসিস বা সার্ভাইকাল স্পন্ডালাইসিস দেখা যাচ্ছে। কিছু পেশেন্ট আসে যারা শুরুতেই সিরিয়াস হয়, তো তারা যখন এসে কমপ্লেন করে, তখন আমরা যখন টেস্ট করাই কিংবা যখন এক্স-রে করাই, দেখা যাবে যে সেখানেতে ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়ে গেছে। এবার সেই স্টেজেতে যদি সে ট্রিটমেন্টটা করে নেয়, তাহলে কি হবে, এই পরবর্তী স্টেজে যেখানেতে আপনি ঘাড়কে ঘোরাতে পারছেন না, কিংবা একদমই কোমরকে ঝুঁকে আপনি কোনো রকম কাজ করতে পারছেন না, হাঁটতে গেলে আপনার অসুবিধা হচ্ছে, ব্যথা হচ্ছে সারাক্ষণ, তাহলে এই স্টেজগুলোতে আপনাকে পৌঁছতে হবে না। তাই এই কারণেই বলবো যে যদি শরীরে কোনো রকম প্রবলেম থাকে বা এই ব্যথা যন্ত্রণা আসে, সেটা কিন্তু ইন্ডিকেট করছে একটা কোনো বড় রোগের জন্য। সেটা আইদার অস্টিওআর্থারাইটিস কিংবা রিউমাটয়েড আর্থারাইটিস কিংবা অ্যাঙ্কোলোজিং স্পন্ডালাইটিস। তো এই বিভিন্ন রকম মারাত্মক রোগকে কিন্তু ইন্ডিকেট করে যে হ্যাঁ আমার একটা সিমটম হিসাবে ব্যথাটা আসে। তো সেই জায়গাটাতে আপনারা একটুখানি সিরিয়াস হন এবং শুরুতেই এটাকে নির্মূল করার চেষ্টা করুন। অবশ্যই এর ট্রিটমেন্ট থাকে, কিন্তু এটাকে বাড়তে দেবেন না। একদম। জীবন আমাদের কিন্তু বেশ বড় এবং সেই জীবনকে সুন্দরভাবে কাটানোর অধিকারও কিন্তু আপনার রয়েছে। কিন্তু কি হচ্ছে, জীবন বর্তমানে ব্যথা বেদনা সমস্যায় ভীষণ সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। যে কটা দিন জীবন একেবারে শেষের দিকটা এসে আমাদের মনে হচ্ছে যে সেই অবধি পৌঁছানোর আগেও বোধহয় পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা মঙ্গল। কারণ উঠতে পারছি না, বসতে পারছি না, হাঁটতে পারছি না, চলতে পারছি না, অসহ্য যন্ত্রণা, এই নিয়ে বেঁচে থাকা যায়? তো এরকম যদি আপনার মানসিকতা হয়ে দাঁড়ায়, তাহলে বলবো এখনো বেঁচে থাকার আনন্দ আপনার জন্য কিন্তু বাকি রয়েছে। আর এই বেঁচে থাকার আনন্দটা আপনাকে উপহার হিসেবে দিতে পারে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তার জন্য যোগাযোগ করতে হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করুন। ডাক্তারবাবু অবশ্যই এখান থেকে অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের জন্য আলোচনা করবেন, বা যারা ফোন করবেন তাদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। তবে আলোচনাটা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে, আমাদের জানাটাকে বৃদ্ধি করে, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু স্টার্ট করা এখান থেকে বসে সম্ভব নয়। ডাক্তারবাবু ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবেন যখন আপনি চেম্বারে পৌঁছবেন। তাই চেম্বারে প্লিজ আসুন, এটা একটা রিকোয়েস্ট আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে, আমার তরফ থেকে আপনাদের জন্য। 9830235527 বা 37 দুটি নাম্বারে কিন্তু টেলিস্ক্রিনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। অনেক আগে আমরা শুনতাম বাতের ব্যথা, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের আর্থারাইটিস বা স্পন্ডালাইসিস এই ধরনের টার্মে এই ব্যথার সমস্যাগুলোকে চিনেছি। তবে একটু ডাক্তারবাবু থেকে জানতে চাইবো যে ব্যথা বর্তমানে যেন একটু বেশি বেশি শুনছি, বেশি লোকের হচ্ছে, বেশি আগে চলে আসছে, সমস্যাটা হলে আর সারছে না। তো এর কারণটা কি ডাক্তারবাবু, মানে গোড়ায় গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা এই জায়গাতেই যে আমাদের লাইফস্টাইলটা। কারণ আমরা জানি যে আমাদের এই আর্থারাইটিসটা কেন হয়, আমরা সেটা বহুবার বলেছি এবং সবাই জানে, কিন্তু তারপরও সেই প্রবলেমটা আসে। আমি আলোচনায় আসছি, ফোনটা ধরে নিই, ফোনটা একটু নিয়ে নেবো। অবশ্যই। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। কে বলছেন? আমি বিক্রম ক্ষেত্রী বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে বলুন, কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে কোমরে ব্যথা হয়, আর মানে ছোটবেলা আমি পরিবেশে ওটা সমস্যা ছিল, তো যত বছর থাকি যন্ত্রণা আরো বেড়ে যায়, ঠিক আছে, কিন্তু যখন চলাফেরা করি তখন ঠিক থাকে। আচ্ছা, আপনার বয়স কত বর্তমানে? 26 বছর। আপনি কি কোন রকম এক্স-রে করেছেন কোমরের? না করিনি। তাহলে আপনার এই যে অসুবিধাটা হচ্ছে, আপনাকে জানতে হবে না যে আপনার কি কারণের জন্য অসুবিধাটা হচ্ছে? আপনি কি এর জন্য কোনো ওষুধ খেয়ে যান? না, কোনো কিছু খাই না। মানে যখন অসুবিধা হয় তখন কি ওষুধ খান? না, যন্ত্রণাটা বেশিক্ষণ থাকে না, একটু সময় থাকে, তারপরে ভালো হয়ে যায়। আচ্ছা, সেই জন্য আমি কোনো একটু গুরুত্ব দেই না। আচ্ছা, আপনি বললেন আপনার একটা পুরনো চোট আছে। হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনি হ্যাঁ আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। এই সমস্ত কেসে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরনো যদি কোনো রকম চোট থাকে, সেই সময় হয়তো দেখা গেল আপনার কোনো রকম ফ্র্যাকচার হয়নি, কিংবা আপনার হয়তো কোনো রকম সফট টিস্যুতে আপনার কোনো রকম আঘাত লেগেছে, কিংবা সেই আঘাতের জন্য কোনো নার্ভ হয়তো বা আপনার কম্প্রেশন হয়ে গেছে। তো সেইটার এফেক্টটা কিন্তু আপনার বেশ কিছুদিন পরে সেটা দেখা যায়।
এবং সেটা যখন দেখা দেবে তখন হয়তো দেখবেন সেটা অন্য রূপ নিয়ে, যেমন এই স্পন্ডালাইটিস রূপ নিয়ে কিংবা আর্থারাইটিস রূপ নিয়ে দেখা যাবে। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো, যদি আপনি নিজে ফিল করছেন যে আপনার শরীরের মধ্যে একটা অসুবিধা আছে, আপনার একটা ব্যথা যন্ত্রণা থাকছে, তাহলে সেটাকে আপনি কেন বাড়তে দিচ্ছেন? এখন নয় আপনার সবসময় হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, কিন্তু হচ্ছে। তো ব্যথা যন্ত্রণা আছে মানে কোনো না কোনো রোগ আপনার ধীরে ধীরে বাড়ছে। তো একটা এক্সরে করান, একটা এক্সরে করে, আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়ায় আমাদের অনেক চেম্বার আছে, একটা কোমরের এক্সরে করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, আমরা দেখে আপনাকে বলে দেবো যে আপনার কি প্রবলেমের জন্য এটা আসছে এবং ভবিষ্যতে আপনি কিভাবে এটা থেকে ভালো থাকবেন সেই ব্যবস্থাও আমরা করে দেবো। একদম যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে। দেখুন, ব্যথার বিভিন্ন কারণও কিন্তু হতে পারে। 26 বছরের একটি ছেলে ব্যথায় জর্জরিত, কারণ হচ্ছে তার পড়ে যাওয়া। অনেকদিন আগে পড়ে গেছিলাম, সেই ব্যথাও কিন্তু আবার ফিরে আসতে পারে। তাই অবশ্যই ব্যথাকে আপনি উদাসীনতার সাথে নেবেন না। যদি কোথাও পড়ে গিয়েও থাকেন, তৎক্ষণাৎ কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকের সাথে, যাতে ভবিষ্যতে গিয়ে কোন রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে না হয়। আমরা আলোচনা করছিলাম ব্যথার বিষয় নিয়ে, যে কি এমন কারণ যার ফলে বাড়ছে আমাদের ব্যথার সমস্যা। তো আমাদের এই লাইফস্টাইল, কারণ হচ্ছে আমরা সবসময় জানি যে আমাদের হাড়ের মেন পুষ্টি হচ্ছে আমাদের বিভিন্ন রকম মিনারেলস এবং ক্যালসিয়াম। তো একটা বয়সের পর আমাদের কিন্তু শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং এই মিনারেল কিন্তু কমতে থাকে। এর ফলে কি হয়, আমাদের হাড়ের যে ডেনসিটি থাকে সেটা ধীরে ধীরে কমে যেতে থাকে। কারণ হচ্ছে আমাদের যেভাবে লাইফস্টাইল করা উচিত, যেভাবে আমাদের খাবার ইনটেক করা উচিত, একটা ব্যালেন্স ডায়েট আমাদের দরকার, কিন্তু আমরা ব্যস্ততা লাইফের মধ্যে কি আমরা সেই ব্যালেন্স ডায়েটটা করি না বা অনেক সময় করতে পারি না। তো সেই জায়গাটা থেকে কি হয়, আমাদের হাড় আস্তে আস্তে উইক হতে থাকে। এবং এই যে আমরা যদি অস্টিও আর্থারাইটিসটাকে ধরি, তাহলে অস্টিও আর্থারাইটিসটা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বড় জয়েন্টে হয়, যেমন আমাদের হাঁটু। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের গোটা শরীরের ওজনটা নেয় হাঁটু, এবং হাড় যখনই দুর্বল হতে থাকছে, তার ক্ষমতা যখন আস্তে আস্তে কমতে থাকছে, এবং এই বডির ওয়েট যখন ওই কমজোর হাড় যখন নিচ্ছে, তখন কিন্তু এফেক্টটা প্রথম ওখানেই দেখা যায়। দুটো হাড়ের জয়েন্ট যেটা আছে, হাঁটুর যে দুটো হাড়ের জয়েন্ট, সেইটা আস্তে আস্তে কমে যেতে থাকে, এবং মধ্যিখানের যে ফ্লুইডটা থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এবং এই স্টেজটাকেই আমরা তখন বলি অস্টিওআর্থারাইটিস। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? কোথা থেকে? জয়জিনগর থেকে। আচ্ছা, বলুন কি সমস্যা? আমার মানে ঘাড় থেকে যন্ত্রণা করে, পায়ে গোড়া পর্যন্ত যন্ত্রণা করে। আচ্ছা, এই যে ব্যথাটা করে, এটা কি সারাক্ষণ থাকে? হ্যাঁ, সারাক্ষণে হয়। শরীরে ডিসব্যালেন্স হয়, তারপরে হাত একবারে, হাত যদি বাম হাত হাত করি তা টান লাগে, আর আপনার ঘাড় এগুলো মানে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, জানেন তো স্যার? আচ্ছা, আপনার বয়স কত? বয়স আমার 34। 34। এর জন্য এই যে আপনার ব্যথা যন্ত্রণাটা হচ্ছে, কোনো ট্রিটমেন্টের মধ্যে আছেন বা কেন হচ্ছে সেই জিনিসটা আপনাকে কেউ বলেছে? ছিলাম ট্রিটমেন্টের, অনেক জায়গায় ট্রিটমেন্টের মধ্যে ছিলাম, কম দামে আপনার না, কোনো সংস্থার নাম নেওয়ার দরকার নেই, কিন্তু আপনি মনের মতন রেজাল্ট পাননি, সেটাই বলছেন তো? ম্যাডাম রেজাল্ট পাননি কোথাও? রেজাল্ট পাইনি, তবে আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ট্রিটমেন্ট করতে, ট্রিটমেন্ট আমি করাতে গিয়ে আর করানো হয়নি খুব। আচ্ছা আচ্ছা, বেশ, আপনি শুনুন, ঠিক স্যার আছে, বলছেন আপনি শুনতে থাকুন। আপনি এই যে প্রবলেমটা বললেন, আপনার ঘাট থেকে একদম পায়ের পাতা পর্যন্ত আপনার এটা ব্যথা থাকে। তো এখানেতে কি হয়, অনেক সময় আমাদের স্পন্ডালাইটিস যদি থাকে, সেখান থেকে কি হয়, আমাদের স্পন্ডালাইটিসে কি হয়, আমাদের দুটো হাড়ের মধ্যে গ্যাপটা কমে যায়। সেটা ঘাড়েতেও হতে পারে, শিরদাঁড়ার একদম তলার দিকের হাড়েতেও হতে পারে। তো সেটা যদি আপনার থাকে, সেখানে কি হয়, আমাদের প্রত্যেকটা হাড়ের ভেতর দিয়ে একটা নার্ভ যায়, এবং সেই নার্ভের ওপর একটা কম্প্রেশন পড়ে যায়। এর ফলে কি হয়, আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত যখনই ব্লাড সার্কুলেশনটা হয়, তখন ঠিকঠাক ভাবে হয় না। সেই কারণের জন্য মেবি এখানেতে আপনার ব্যথাটা কিন্তু থাকতে পারে, কিন্তু সেটাও তাও একটুখানি আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। কিছু টেস্ট থাকে, সেইগুলো করে দেখে কনফার্ম হতে হবে যে আপনার কোনো নার্ভের রুট চেপে গেছে, সেই কারণের জন্য ব্যথাটা হচ্ছে, না আপনার হাড়ের মধ্যে ক্ষয়টা হচ্ছে।
তো যেটাই হোক ট্রিটমেন্ট অবশ্যই আছে। আমরা বারবারই বলি যে এটার জন্য আপনাকে 1 বছর 2 বছর ধরে মেডিসিনের দিকে যেতে হবে না, একটা সার্টেন পিরিয়ডের মধ্যে ট্রিটমেন্ট করলে এটা কিন্তু কিওর হওয়া সম্ভব। তাই আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার সামনাসামনি যে সেন্টার আছে সেখানেতে এসে একবার যোগাযোগ করুন। যদি কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে থাকেন বা প্রিভিয়াস যা যা ট্রিটমেন্ট করেছেন সেই সমস্ত কাগজগুলো একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই ক্লিনিক্যালি, তারপরে ডেফিনেটলি বলে দেবো যে কত দিনের মধ্যে সুস্থ হবেন এবং ভবিষ্যতে যাতে এই রোগ থেকে আপনি সুস্থ থাকেন সেই ব্যবস্থাও করে দেবো। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। আমি আসাম থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার বড় এই ওয়েদারের জন্য বড় ঠান্ডা মান্ডা লেগে যাচ্ছে, মানে এখন ব্রিদিং প্রবলেম হচ্ছে, শ্বাস নিঃশ্বাসে বড় প্রবলেম হচ্ছে। আপনি আসাম থেকে বলছেন? আসাম থেকে বলছিলাম। আমাদের আসামে কিন্তু গুয়াহাটি, শিলচর এবং ডিব্রুগড়ের চেম্বার আছে, আপনি জানেন তো বা আপনারা জানেন তো? দেখতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ, তো প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু চেম্বারে যোগাযোগও করতে পারেন, আর অবশ্যই ডাক্তারবাবু আছেন বলে দিচ্ছে। আচ্ছা, আপনার এই যে এখন রিসেন্ট প্রবলেমটা হচ্ছে, এটা কি প্রত্যেকটা এই ঠান্ডার সিজনে হয় না এই রিসেন্ট হচ্ছে? ঠান্ডার সময়টাই বরাবর হয়। ঠান্ডার সময়টাই হয়। অনেকের কি হয়, আমাদের একটুখানি কোল্ড অ্যালার্জি থাকে, শুনুন ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে, এই যে সিজনাল হচ্ছে মানে হচ্ছে আপনার কোথাও না কোথাও একটা কোল্ড অ্যালার্জি আপনার শরীরের মধ্যে আছে। তো এটা কি হবে, আপনার প্রতি বছর নয় আসতে থাকবে, আর নালে যদি এটা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কিন্তু দেখবেন শুধু ঠান্ডা নয় অন্য সময়ের মধ্যেও এই প্রবলেমটা আসবে। আর এই যে আপনি শ্বাসকষ্টটা বললেন, যে যদি আমাদের শরীরের মধ্যে কোনো অ্যালার্জিক রিয়াকশন থাকে, অ্যালার্জিক রিয়াকশন বলতে শুধু এই নয় যে আমাদের হাতে গায়েতে র্যাশ বেরোবে, চুলকাবে, এটাই শুধু কিন্তু অ্যালার্জি আপনার আছে তার সিমটম নয়। অনেক সময় কি হয়, আমাদের ব্লাডের মধ্যেও অ্যালার্জি থাকে, সেইটা যখন ধীরে ধীরে বহির্প্রকাশ হয় তখন কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে একটা স্টেজে গিয়ে হয়। সেখানে এই আস্তে আস্তে আপনার শ্বাসকষ্টটা বাড়তে বাড়তে দেখা যাবে যে আপনি একটু হাঁটতে গেলে, সিঁড়ি ভাঙতে গেলেও কিন্তু আপনার শ্বাসকষ্ট খুব বেড়ে যাচ্ছে। তো এই জায়গাটাকে একটুখানি সিরিয়াস ভাবে নেওয়া দরকার। কারণ আপনাকে একটা কথাই বলবো যে আইজিই বলে এক ধরনের টেস্ট হয়, সেই টেস্টটা একবার আপনি করিয়ে নিন। করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এই সামনাসামনি আমাদের চেম্বার আছে, গুয়াহাটিতে চেম্বার আছে, ডিব্রুগড়ের চেম্বার আছে, আপনি বা শিলচরের চেম্বার আছে, আপনার যেখানেতে আপনার কাছে মনে হবে সেই জায়গায় এসে একবার যোগাযোগ করুন। আপনাকে গাইডলাইন দিয়ে দেবে যে কিভাবে আপনাকে থাকতে হবে, লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করতে হবে, এবং তার সাথে সাথে কিভাবে আপনি এই যে কোল্ড অ্যালার্জি বা যদি আইজি লেভেল বেশি থাকে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। একদম। আমাদের বন্ধুদের জন্য আরো একবার মনে করিয়ে দেবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার। আসলে চ্যানেলের ফোন নাম্বার একটা থাকে আর এনবিপির নাম্বার কিন্তু একটা থাকে। তো এনবিপির হেল্পলাইন নাম্বার বলে কিন্তু নাম্বার লেখা থাকবে, সেটা আমাদের নাম্বার 9830235527 বা 37। এই দুটি নাম্বার একেবারে কবিতার মতন মুখস্থ করে ফেলুন। এই নাম্বারে কিন্তু ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে চেম্বারে আসার জন্য এনবিপির। এবং তার পাশাপাশি বলবো যে খড়গপুরে কিন্তু আমাদের চেম্বার হয় এবং আছে খড়গপুরে চেম্বার। ডক্টর বি শর্মা নিজে কিন্তু এবার খড়গপুর চেম্বারে অবশ্যই উপস্থিত থাকছেন। অনেকেই দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করেছিলেন খড়গপুর চেম্বারে উনি কবে আসবেন বা জামশেদপুরে উনি কবে আসবেন। খড়গপুর এবং জামশেদপুর পরপর কিন্তু শনি এবং রবিবারে ডাক্তারবাবু থাকছেন। তাই যারা খড়গপুর এবং জামশেদপুরের দিক থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু এখনই নাম লেখান, অ্যাপয়েন্টমেন্ট নিন, কারণ হাতে সময় একদম কম। আপনারা কিন্তু এখনই যদি নাম লেখান তাহলে কিন্তু অবশ্যই শনি এবং রবিবারের চেম্বারে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার সুযোগ পাবে। গুয়াহাটিতে আপনাদের জন্য চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পেয়ে যাবেন। বহরমপুরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে। এবং এই সবকটি চেম্বারই কিন্তু একদম সামনে, মানে শনি রবিবারের মধ্যে সব চেম্বারগুলো কিন্তু রয়েছে। ডিব্রুগড় ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বনগাঁয় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য। এই যে কটা চেম্বারের নাম বললাম প্রত্যেকটি চেম্বার শনি এবং রবিবারের মধ্যে রয়েছে। তাই খড়গপুর, জামশেদপুর, গুয়াহাটি, ডিব্রুগড় বা কৃষ্ণনগর বা বনগাঁ বা বহরমপুর আমাদের সমস্ত বন্ধুদের জন্য বলবো যে আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি নাম লিখিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নাম লেখান। স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের নাম্বার, অর্থাৎ 9830235527 বা 37 নাম্বারে কিন্তু ফোন করুন।
পাশাপাশি বলবো হেরিয়াতে চেম্বার থাকে ডক্টর এ হালদারকে পেয়ে যান, মেচেদায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই বর্ধমান আসানসোলে বি শর্মা এবং তার পাশাপাশি ডক্টর এস ভাদুরীকেও কিন্তু আপনারা পেতে পারেন। বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। অবশ্যই শিলিগুড়িতে ডক্টর বি শর্মা কিন্তু আপনাদের জন্য যাচ্ছেন। শিলিগুড়ি অ্যাড্রেসও একটু চেঞ্জ হচ্ছে, একটু পরিবর্তন হচ্ছে, কয়েকটি চেম্বারের অ্যাড্রেস একটু পরিবর্তন হবে, যে চেম্বারগুলোর পরিবর্তন হবে তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আর নতুন চেম্বারের মধ্যে 12ই জানুয়ারি শ্যামপুরে ওপেনিং রয়েছে, 19শে জানুয়ারি গঙ্গারামপুরে ওপেনিং রয়েছে, গঙ্গাসাগরে ওপেনিং রয়েছে এবং 26শে জানুয়ারি ক্যানিং ওপেনিং রয়েছে। প্রত্যেকটি চেম্বারে প্রথম দিন থাকবেন ডক্টর বি শর্মা, সংস্থার ডিরেক্টর, এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, তো আজকে আমরা অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম এবং অস্থির সমস্যার বিভিন্ন কারণ নিয়েও আলোচনা করছিলাম। তবে একটা প্রশ্ন তো নিশ্চয়ই করতে হয়, অনেকে বলছেন দীর্ঘদিনের সমস্যা, ডাক্তারবাবু বলেছেন অপারেশন করে নিতে, ডাক্তারবাবু বলছেন ইনজেকশন নিতে, ডাক্তারবাবু বলছে এ আর ভালো হওয়ার নয়, এভাবেই আপনাকে চলতে হবে। তো যারা এরকম হতাশাগ্রস্ত বক্তব্য শুনছেন বা নেগেটিভ কথাবার্তা শুনছে, তাদের জন্য এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা কি বলছেন? দেখুন, প্রথমত এই কারণটাকে আমি দুভাবে বলবো। প্রথমত হচ্ছে যে আমরা আজকে ওই স্টেজটাতে পৌঁছে যাচ্ছে, এই যে পেশেন্ট ওই স্টেজটাতে পৌঁছে যাচ্ছে, সেটার জন্য কিন্তু উনিও দায়ী। এবং তার সাথে সাথে যখন ওটাতে পৌঁছে গেছে, যে একটা এমন স্টেজে পৌঁছেছে যেখানে বলছে যে আমাকে অপারেশন করতে হবে, সেখান থেকেও বলবো যে আমাদের সেই জায়গাটা থেকেও ফিরে আসা সম্ভব। প্রথমত হচ্ছে আপনাকে একটু অ্যালার্ট হন, কারণ এর কয়েকটা স্টেজ আছে। এই যে সাধারণ একটা ব্যথা যন্ত্রণা যখন অনুভব হচ্ছে, তখন আপনি একটুখানি সেটাকে সিরিয়াস ভাবে নিয়ে সেটার একটুখানি ট্রিটমেন্টের দিকে যান। কারণ এখানে যদি ধরুন ফার্স্ট আপনার শুরু হয়েছে ডিজেনারেটিভ চেঞ্জ মানে ক্ষয়, সেখানে যদি আপনি ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করাতে পারেন আর্লি স্টেজে, তাহলে কিন্তু এই যে অস্টিওআর্থারাইটিসের কয়েকটা স্টেপ, সেটাতে কিন্তু আপনাকে পৌঁছতে হবে না। কারণ এই ডিজেনারেটিভ চেঞ্জের পর কি হবে, আমাদের অস্টিওফাইটিক চেঞ্জ হবে। মানে দুটো হাড় যখন একের সাথে এক চলে এসছে, সেখানে যখনই আপনি মুভমেন্ট করবেন ঘষা খাবে এবং সেখান থেকে হাড়ের ব্রাঞ্চের মতো বেরোবে, মাঝে মাঝে মনে হবে যে আমার পিন ফোটার মতো ব্যথা হচ্ছে। এর পরবর্তী স্টেজে যখন যাবেন, যদি এখানটাকেও সিরিয়াস ভাবে না নেন, যদি ঠিকঠাক ট্রিটমেন্ট আপনার না হয়, অনেক সময় কি হয়, আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ আমি ট্রিটমেন্ট করাচ্ছি, আমি ঠিক থাকবো, কিন্তু আপনি দেখছেন যে আপনার ভালো হচ্ছে না, ব্যথা যন্ত্রণা থাকছে, তাহলে সেখান থেকে আপনি সঙ্গে সঙ্গে দরকার হলে আপনি প্যাথি চেঞ্জ করুন। কারণ এইটা ডে বাই ডে যদি এইভাবেই ফেলে রাখেন, তাহলে কি হবে, এটা নেক্সট স্টেজ যেটা আছে, যেটাকে আমরা বলি অস্টিওপেনিয়া, সেখানে কি হবে, আমাদের হাড়ের মিনারেল ক্যালসিয়াম একদম কমে যাবে, হাড় একদম উইক হয়ে যাবে, ব্যথা যন্ত্রণার প্রবণতাটা আরো বেড়ে যাবে এবং তার সাথে সাথে আপনি মুভমেন্ট পর্যন্ত করতে পারবেন না। এখানেও যদি আপনি দেখছেন যে হ্যাঁ অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছেন, আপনি রেজাল্ট পাচ্ছেন না, তাহলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করুন। না হলে কি হবে, লাস্ট স্টেজ যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস, মানে আমাদের হাড়ের মধ্যে ফুটো ফুটো টাইপের হয়ে যাবে এবং সেখান থেকে হাড় আমাদের ভেঙে যেতেও পারে। তাহলে এই যে স্টেজগুলো যাতে না পৌঁছায় সেইটার ব্যবস্থা করুন। এবং যদি ধরুন কোনো পেশেন্ট এখন হয়তো ফার্স্ট স্টেজ পেরিয়ে সেকেন্ড স্টেজ কিংবা থার্ড স্টেজের দিকে গেছেন, তো ওনাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে এখানে এই জায়গা থেকেও রিকভারি করা সম্ভব যদি আপনি সিরিয়াস ভাবে ট্রিটমেন্টটা নেন এবং তার সাথে সাথে কোনো রকম সার্জারির আপনার প্রয়োজন হবে না। কারণ যাদের সেকেন্ড স্টেজ কিংবা থার্ড স্টেজ চলে যায়, আমরা ট্রিটমেন্ট প্রসেসটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা মেডিসিনের সাথে সাথে আমরা কিন্তু ওনাকে পঞ্চকর্মটাকে সাজেস্ট করি। কারণ পঞ্চকর্ম থেরাপিটা ওই সময়টা এই কারণে লাগে, কারণ ওনাকে ডিটক্সিফিকেশন করাতে হবে, শরীরের টক্সিক সাবস্টেন্স গুলোকে বার করতে হবে। তাহলে কি হবে, যে মেডিসিনগুলো প্রপার চ্যানেলে গিয়ে কাজ করবে এবং সেখান থেকে রিকভারি হবে। কারণ আমরা সবসময় বিলিভ করি যে আমরা রোগটার ট্রিটমেন্ট করব, আমরা সিমটমের ট্রিটমেন্ট করব না।
এই যে আপনার ব্যথা যন্ত্রণা ডে বাই ডে বাড়ছে কিংবা একটা স্টেজে গিয়ে অসহ্য হচ্ছে, কারণটা কি? কারণ আপনি আগাগোড়া ট্রিটমেন্ট যেটা করেছেন সেটা সিমটমের ট্রিটমেন্ট করেছেন। আপনার কাছে ব্যথা হচ্ছে, আপনি ব্যথার ওষুধ খেয়েছেন। আপনাকে বলা হয়েছে ক্যালসিয়াম খেতে, আপনি ক্যালসিয়ামের ওষুধ খেয়েছেন, অথচ আপনার হয়তো ক্যালসিয়াম সেখানে দরকার ছিল না। তো সেখান থেকে অন্য একটা রোগ আপনার শরীরেতে ডেভেলপমেন্ট হচ্ছে। তো প্রপার ট্রিটমেন্টটা হয়নি বলেই আজকে ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজে গিয়ে আপনি দাঁড়াচ্ছেন। কিন্তু সেই জায়গা থেকেও রিকভারি সম্ভব যদি ঠিকঠাক ওয়েতে আপনি ট্রিটমেন্ট করেন। এই পঞ্চকর্ম থেরাপি সাথে যদি মেডিকেশন এর মধ্যে যদি আপনি আসেন, তাহলে দেখবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সুস্থ হচ্ছেন এবং ভবিষ্যতে আপনার নর্মাল লাইফ লিড করতে যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। একদম, কারণ একদম একটু এজে গিয়ে আপনি উঠতে পারছেন না, চলতে পারছেন না, বসতে পারছেন না, দীর্ঘদিন ধরে আপনার অ্যাড্রেসটাই বিছানা হয়ে যাচ্ছে, আপনার চার দেওয়ালের মধ্যে আপনার জীবন হয়ে যাচ্ছে। সেখান থেকে বলছি না যে আপনি প্রত্যেকদিন সকালে দৌড়তে পারবেন মাঠের চারপাশে, কিন্তু অন্ততপক্ষে নিজের কাজটা করতে পারবেন, নিজের হাঁটা চলা, কোথাও যাওয়া, সেটা কিন্তু আপনি করতে পারবেন। আর এই বিশ্বাস কিন্তু অবশ্যই রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের এবং প্রতিশ্রুতি অবশ্যই রয়েছে আপনাদের জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি শ্যামবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা। বলছি আমার পায়খানা করতে গেলে ওই গুচ্ছের দাঁতটা ফোলা অবস্থায় ফোলা দেখা যায়। তারপরে পায়খানাটা যদি শক্ত হয় তাহলে তো খুব অসুবিধা আছে, নর্মাল যা পায়। কিন্তু আমি এমন দিয়ে দেখেছি শুধু গুচ্ছের দাঁতটা ভেতর দিকটা এরকম ফোলা মতনই থাকে, পায়খানা হয়ে গেলে আবার নর্মাল থাকে। কি কারণে হয়? আপনার কি কোন রকম ব্লিডিং হয়? না, ব্লিডিং ফ্লিডিং কিছু হয় আজ পর্যন্ত কখনো ব্লিডিং হয়নি, তাই তো? না, কোনদিন ব্লিডিংও নয়, জ্বালা যন্ত্রণা নেই। আচ্ছা, পায়খানা শক্ত হলে পরে একটু অসুবিধা হয়। আচ্ছা, নর্মাল হলে কিছু অসুবিধা হয় না, কিন্তু গুচ্ছের দাঁতটা ফোলা অবস্থায় বুঝতে পেরেছি। পায়খানা হয়ে যায় আবার নর্মাল। আচ্ছা, আপনার কি কোন রকম পেটের সমস্যা ছিল আগে থেকে? খাবার ঠিক হজম হতো না এরকম কিছু, বা গ্যাস অম্বলটা একটু হতো? গ্যাস অম্বল ছিল, করোনা হয়েছিল, করোনার পরে খুব গ্যাস অম্বলের প্রবলেম ছিল। তো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে এখন গ্যাস অম্বল বন্ধ হয়ে গেছে, ভালোই হয়েছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। একটা প্রেসারের ওষুধ খেতে হয়, ওটা কোথাও করোনার পরে কোথাও মিনিমাম আমরা 2.5 আর কোনো। ঠিক আছে, কিছু ওষুধের নাম দরকার নেই, আপনি শুনতে থাকুন, আপনার সমস্যা সম্বন্ধে বলে দিচ্ছি। আপনি যে সমস্যাটার কথা বলছেন সেটা হচ্ছে আপনার পাইলসের সমস্যা। ঠিক আছে, কারণ আমাদের পাইলসের সমস্যা হলে কি হয়, আমাদের যখন ল্যাকটিন যখন একটু শক্ত হয় তখন কি হয়, আমাদেরকে একটু প্রেসার দিতে হয়, এবং প্রেসার যখন দেন তখন কি হয়, আশেপাশের এই কনস্টিপেশন যদি আমাদের দীর্ঘদিন ধরে থাকে তাহলে কি হয়, এই প্রেসার দেওয়ার জন্য আমাদের ওখানকার যে মাসেল গুলো থাকে সেইগুলো কি হয়, একটু লুজ হয়ে যায়, এবং লুজ হওয়ার ফলে সেটা কিন্তু যখনই আপনার কনস্টিপেশন হবে তখন কিন্তু ওই জিনিসটা বেরিয়ে আসবে। যেটা আপনি বললেন, যেটা আমি লাইভ ফোনেতে শুনে যতটুকুনি আমি আন্দাজ করলাম, কিন্তু এটা একবার ক্লিনিক্যালি দেখতে হয়। কারণ অনেক সময় কি হয়, আমাদের দীর্ঘদিন ধরে যদি কনস্টিপেশন থাকে সেখানে কিন্তু একটা রেকটাল প্রোল্যাপসও হতে পারে। তো এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা একবার ক্লিনিক্যালি দেখতে হবে। আর আপনাকে আপাতত একটা কথাই বলবো যে একটু ফাইবার জাতীয় জিনিস বেশি খান, যাতে আপনার ল্যাকটিনটা ক্লিয়ার হয়। এবং এর মধ্যে আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন। আপনি শ্যামবাজার থেকে বলছিলেন, আমাদের হাতিবাগানেই চেম্বার আছে, সেইখানেতে এসে একবার যোগাযোগ করুন। আর যদি কোনো ট্রিটমেন্ট করে থাকেন এর জন্য, সেটার কাগজপত্র একবার নিয়ে আসুন। আমরা ক্লিনিক্যালি দেখার পর বলে দেবো, যদি পাইলস হয় তারও সুন্দর ট্রিটমেন্ট আছে, আর যদি রেকটাল প্রোল্যাপস হয় তারও সুন্দর ট্রিটমেন্ট আছে, এবং সেটা আপনাকে দীর্ঘদিন ধরে খেতে হবে না ওষুধ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি সুস্থ হবেন। একদম। অস্থির সমস্যা নিয়ে আলোচনা তো করছিলাম, কিন্তু সত্যি কথা বলতে পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়েও কিন্তু আমরা প্রচুর ফোন পাই। আর সব থেকে বেশি মানে গলা ভার করে বা আতঙ্কিত হয়ে টেনশন করে আপনারা ফোন করেন যে পাইলস হয়েছে, ফিশার হয়েছে বা ফিস্টুলা হয়েছে, কষ্টটা তো আছে, তার উপর টেনশন এটা যে অপারেশন করতে হবে না তো, বা অপারেশন করলে আবার যদি অপারেশন করতে হয়, যদি এভাবেই আমি বারবার অপারেশন করি তারপর ক্যান্সার হয়ে যাওয়ার প্রবণতা থাকবে না তো।
এত টেনশন কেন করবেন, বা কেন এত ঝুঁকি আপনি জীবনে নেবেন, যেখানে এনবিপি অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে, যেখানে অপারেশন ছাড়া সম্পূর্ণভাবে আপনাকে ভালো করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এবং শুধুমাত্র কলকাতা বা হাওড়ার বন্ধুরা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত আনাচে কানাচে থেকে যারা অনুষ্ঠান শুনছেন এবং যাদের পাইলস প্রেশার ফিস্টুলা রয়েছে, তাদের ডাক্তারবাবু এই কথাটা বলতে পারি যে এখানে এলে অপারেশন ছাড়া এবং ব্যথা বেদনার ওই কষ্টটা ছাড়া সম্পূর্ণভাবে ভালো করে দেওয়া সম্ভব। অবশ্যই, কারণ এটা যে কোনো রকম রোগের ক্ষেত্রে, কারণ আমি শুধু আর্থারাইটিস এর বলছি না, পাইলস এর বলছি না, যে কোনো রকম রোগের ক্ষেত্রে আমরা যেটা করি প্রথমত হচ্ছে এক হচ্ছে আমরা বিনা অপারেশনে করি, আর দ্বিতীয়ত হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যে এবং তার সাথে সাথে রিপোর্ট বেশ। ধরুন অনেকের আছে কি যে কিডনিতে স্টোন হয়েছে, তো ওনারা যেটা অসুবিধে সেটা হয়তো ডে বাই ডে কমছে, কিন্তু ওনারা বুঝবে কি করে যে আমার আগের থেকে কমছে কিনা। তাই আমরা কি করি, প্রতি মাসে ওনার রিপোর্ট করাই, সেখানেই বোঝা যায় যে একটা সময় গিয়ে যে কিডনির পাথর যেটা আছে সেটা বেরিয়ে গেছে এবং সেখানেতে নেই। বা অন্য রকম এই যে অস্টিওআর্থারাইটিস যদি আমরা ধরি, অস্টিওআর্থারাইটিসে যখন শুরুতে আসছেন তখন ওনাকে একটা এক্সরে করানো হয়। এক্সরে করানোর পর আমরা দেখিয়ে দিই যে হ্যাঁ ওনার এই জায়গাটাতে প্রবলেম আছে এবং এতটা পরিমাণ প্রবলেম আছে এবং এটা কোন স্টেজ আছে। এবার ট্রিটমেন্টের পর আমরা একটা টাইম বলে দিই যে এই সময় আপনার আর একবার রিপোর্ট করা হবে, সেটা ট্রিটমেন্ট চলতে চলতে মধ্যিখানে সেই রিপোর্ট যখন আসে তখন ওনাকে আগের রিপোর্টের সাথে ট্যালি করে দেখিয়ে দেওয়া হয় যে হ্যাঁ দেখুন আপনার এই কন্ডিশন ছিল, এই এখন আপনার বর্তমান অবস্থা। সেখান থেকে উনি বুঝতে পারেন যে হ্যাঁ আমি আগের থেকে কতটা ডেভেলপ হয়েছি। এবং ফিজিক্যালি তো উনি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই বুঝতে পারবেন। একটা অস্টিওআর্থারাইটিসের রোগের জন্য যার ব্যথা যন্ত্রণা হবে সেটা ডে বাই ডে কমছে। একটা পাইলসের প্রবলেম হলো ওনার যে ব্যথা যন্ত্রণাটা আছে বা যে সমস্যাটা আছে বা ওনার ল্যাকটিনের যে সমস্যাটা সেটা ডে বাই ডে কমছে। সেটা কিডনি স্টোনের ক্ষেত্রে যে ব্যথা আছে সেটাও ডে বাই ডে আস্তে আস্তে কমছে। এটা যে কোনো রকম রোগের ক্ষেত্রে। তো এই জায়গাটাতে আমরা অন্যদের থেকে আলাদা, যে কারণ হচ্ছে আমরা বলে দিই না যে আপনি মেডিসিন খেতে থাকুন, 4 মাস পর দেখা হবে, 1 বছর পর দেখা হবে, সেরকম নয়। আমরা প্রত্যেকটা কেসকে ফলো আপ করি এবং যাদের ট্রিটমেন্ট হয়ে গেছে, যারা হয়তো ভালো হয়ে গেছে, এখন মেডিসিন বন্ধ আছে, তাদের সাথেও আমাদের কন্ট্যাক্ট থাকে। ওনারাও আমাদের ফোন করে বলেন যে হ্যাঁ এই আমার রিপোর্ট, আমি আগের থেকে ভালো আছি। আমরা সেই মতো কি করি, গাইডলাইন দিই যে আপনারা এইভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করবেন, এই ঘরোয়া উপাচারগুলো আপনি রেগুলার বেসে নেবেন। কিছু যোগা থাকে, সেই যোগাগুলো আপনি প্রত্যেক দিন আপনি করবেন। এর ফলে কি হয়, একটা লাইফস্টাইলের মধ্যে থাকলে যে রোগের জন্য দেখাচ্ছিলেন সেই রোগটা তো আর আসবে না। ভবিষ্যতে কিন্তু অন্যান্য রোগের ক্ষেত্রেও উনি আগে থেকে প্রোটেকশনটা পাবেন। একদম। আর সে কারণে যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আর যোগাযোগ করার জন্য কিন্তু স্ক্রিনে রয়েছে আপনাদের জন্য দুটো ফোন নাম্বার। এনবিপির নিজস্ব যে নাম্বার, সেই নাম্বারে কিন্তু মোবাইলে সেভ করবেন, অর্থাৎ 9830235527 বা 37। ওসির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম। ঘাড়ে ব্যথা হতে পারে, পিঠের শির দ্বারা ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে, এমনকি গোড়ালিতে আপনার ব্যথা হতে পারে। সমস্যা যেরকম ভাবেই বা যেরকম আকারে আপনাকে ধরা দিক না কেন, সবকিছু ট্রিটমেন্ট আছে। গোড়ালিতে হাড় বাড়ছে, এই প্রশ্নটাও কিন্তু বারংবার আপনাদের থেকে পাই এবং আপনাদের অন্য কোনো প্যাথিতে অ্যাডভাইস দেওয়া হয় যেটা বেড়ে গেছে তাকে কেটে বাদ দিয়ে দেবো, এটা সব থেকে সহজ সলিউশন। কিন্তু সত্যি কি এটা সব থেকে সহজ একটা উপায়, নাকি এনবিপির কাছে অন্য কোনো উপায় রয়েছে? অবশ্যই, ডেফিনেটলি। কারণ একটা আমরা বারবারই বলি যে আমরা কোনো রকম সার্জারির দিকে যাই না, আমরা বিনা সার্জারিতেই সমস্ত কিছু ট্রিটমেন্ট করি। তো এটারও একটা সুন্দর ট্রিটমেন্ট আছে। আমি ফোনটা নিয়ে নিই, একদম আলোচনায় আমরা ফিরবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বলছেন। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার যে মাথা একটা একটু ব্যবসা যন্ত্রণা হয় একটু। আচ্ছা, সব সময় হয় না, একটু এগারোটা থেকে আর 200-300 পর্যন্ত হতে থাকে হালকা হালকা। আচ্ছা, বেলা থেকে একটু কমে যাচ্ছে, যখন পড়ছি বেলা হয় তখন 4টে হয়ে যায়, তখন সকালে কমে যায়, কিন্তু সকালে ওই 11টা থেকে একটু পড়ছি হয়। আচ্ছা। আচ্ছা, এর সাথে সাথে কি আপনার নাকের কোনো সমস্যা আছে? নাক মাঝে মাঝে বন্ধ হয়ে যায় বা এরকম কিছু? না, বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। আপনি যে কথাটা বললেন এবং আমি যে সিমটমের কথাটা আপনাকে জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে একসাথে মিশে গেছে। কারণ হচ্ছে আপনার পলিপ হয়তো বা নাকের মধ্যে আছে এবং তার সাথে সাথে আপনার মাইগ্রেনের সমস্যা আছে।
তো এই দুটো জিনিসই একের সাথে এক জড়িত, কারণ মাইগ্রেন থাকলে ওটা ধীরে ধীরে একটুখানি আমাদের নাকেতেও একটা সিমটম দেখা যায় যে নাক বন্ধ হয় এবং তার সাথে সাথে ওখানেতে পলিপ ডেভেলপ করে। এই নয় যে ওটার জন্য এটা ওখানেতে ডেভেলপ করে আস্তে আস্তে। তো হ্যাঁ, মাইগ্রেনের জন্য ট্রিটমেন্ট আছে, কিন্তু একটা জিনিস আপনাকে করতে হবে, মাইগ্রেনের জন্য আমাদের আয়ুর্বেদেতে পঞ্চকর্মের মধ্যে একটা পার্ট আছে, সেটা আপনার অবশ্যই লাগবে। আমরা এখন এরকম করে দিয়েছি যে আমাদের পঞ্চকর্ম থেরাপিটা যেটা যে রোগের জন্য দরকার আমরা কিন্তু সেইটাও নিই, এবং তার সাথে সাথে টোটাল আমরা পঞ্চকর্মটাও করাই। অনেক সময় কি হয়, পেশেন্টরা বলেন যে হ্যাঁ আমি হয়তো বা টোটালটা পাচ্ছি না, আমি মেন রোগের জন্য নেবো, সেটাও আমরা এখন ব্যবস্থা করেছি। তো আপনার মাইগ্রেনের জন্য যেটা বলবো, যে মাইগ্রেনের জন্য যেটা আমাদের শিরোধারা বলে, এছাড়া শিরো পিছু বলে এক ধরনের থেরাপি আছে। তো এই থেরাপি দুটো যদি আপনি মেডিসিনের সাথে সাথে শুরু থেকে কিছুদিনের জন্য নিতে পারেন, তাহলে দেখবেন এই জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার কমে যাবে, এবং ভবিষ্যতে দেখবেন এই মাইগ্রেন থেকে আপনি একবারে আপনার ঠিক হয়ে গেছে। তো সেটার জন্যই বলবো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন। কারণ এই মাইগ্রেনের ব্যথা আজকে আপনি অনুভব করছেন কিরকম, এটা যদি ডে বাই ডে বাড়তে থাকে, এটা কিন্তু খুব অসহ্য ধরনের ব্যথা। আপনি মানে আপনার হাঁটতে চলতে এখন না একটা পার্টিকুলারলি টাইমে হচ্ছে, এর ডিউরেশন কিন্তু বাড়তে থাকবে ধীরে ধীরে যদি আপনি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করান। তো এর ডেফিনেটলি ট্রিটমেন্ট আছে, একবার যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা বলে দেবো কিভাবে আপনি চললে, কিভাবে আপনি মেডিসিনস গুলো নিলে আপনি সুস্থ থাকবেন। একদম। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন বন্ধুদের কথোপকথন আপনাদের শোনাই যে তারা কিরকম আছে, তারা কি সমস্যা নিয়ে এসেছিল, তারা এখন কতটা হ্যাপি, তারা কি সত্যি আগের থেকে একেবারে বদলে গিয়েছেন, মানে আগের যে অবস্থায় যে পরিণতি তাদের ছিল তার থেকে আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে এসছে। সেই সব কথাগুলো আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরা। তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি বাগবাজার থেকে কথা বলছি আমি। বলুন দিদিভাই, বলুন। আমার হয়েছে কি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 বছর আগে। তারপরে আমি হাঁটতেই পারছি না। তারপর থেকে অনেক ডাক্তার দেখিয়েছি, এবং যে ডাক্তার হ্যাঁ বলুন, অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু ভালো হচ্ছেন না, তাই তো? হাঁটতেই পারছি না কেন, আচ্ছা। যন্ত্রণা নেই, ব্যথা নেই, কিচ্ছুই নেই। আচ্ছা, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কি কোন রকম এক্সরে করে কিছু বলেছিলেন যে আপনার কি অসুবিধা হয়েছে? হ্যাঁ, একটা পায়ে লোহা বসেছে। আচ্ছা, অলরেডি আপনি হাঁটু থেকে সামান্য একটা সাইডে, পায়ের একটা ডান দিকের সাইডে লোহা বসেছে। আচ্ছা আচ্ছা, মানে অলরেডি আপনার অপারেশন ওখানে হয়েছে, ওখানেতে পাত বসানো আছে, তাই তো? আর এখন আপনার হাঁটতে গেলে আপনি হাঁটতে পাচ্ছেন না, পা ভাঁজ করতে পাচ্ছেন না। পা ভাঁজ করতে পারছি, পা ভাঁজ করছি, সবকিছুই করছি, কিন্তু হাঁটু টাটু সব ভাঁজ করছি। আচ্ছা, শুধু হাঁটতেই প্রবলেম হচ্ছে? আমি হাঁটতেই পারছি না, মানে এখান থেকে ধরুন আমি বাথরুমে যাবো, যেটুকুনি লোক বলে, লোকের সাহায্যে আমাকে যেতে হচ্ছে। মানে হচ্ছে পা দুটো না মাটির সঙ্গে যেন আটকে রয়েছে। বুঝতে পেরেছি। অনেকে বলছে নার্ভের প্রবলেম, অনেক কিছু বলেছে। নার্ভের ডাক্তার এত ঘুম পাচ্ছে, তখন তো আর পাচ্ছি না, তখন আমি ছেড়ে দিয়েছি, নার্ভের ওষুধ খাওয়া ছেড়ে দিলাম। বাবা, এই জন্যই আপনাদের দেখলাম যে কাছাকাছির মধ্যে আপনাদের আছে, শুনলাম। একদম। দিদিভাই, আপনি আমাদের হেল্পলাইন নাম্বারটা নোট করেছেন তো? বেশ বেশ, এবার ডাক্তারবাবু বলছেন, আপনি শুনুন। হ্যাঁ, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। আপনার যে প্রবলেমটা হচ্ছে সেখানে হচ্ছে কি, অলরেডি আপনার ওখানেতে একটা পাত বসেছে, এবং পাত যখনই বসেছে তখন কি হয়, আমাদের কিছু নার্ভের ওপরেতে এফেক্ট করে, এবং সেই নার্ভগুলো হয়তো কোথাও কম্প্রেশন হয়েছে, কোথাও হয়তো সেখানেতে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হচ্ছে না। সেই কারণের জন্য কি হচ্ছে, আপনি পায়েতে জোরটা পাচ্ছেন না, আপনার ব্যথা যন্ত্রণা নেই, আপনি নিজে বলছেন আপনি ভাঁজ করতে পারছেন, কিন্তু আপনি হাঁটতে পারছেন না, কারণ আপনি পাটাকে তুলতে পারছেন না, মনে হচ্ছে আপনার মাটির সাথে পাটা লেগে আছে। এর কারণটা হচ্ছে আপনার ওই জায়গাটাতে আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হচ্ছে না, এবং ব্লাড সার্কুলেশন হচ্ছে বলেই আপনার এই ভারী হয়ে থাকছে পা। তো আপনাকে যেটা ট্রিটমেন্ট করতে হবে সেটা ডেফিনেটলি নার্ভের ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু নার্ভের ট্রিটমেন্ট এর মধ্যেও একটু তফাৎ আছে। এই যে আপনি বলছেন যে আপনার ঘুম পাচ্ছে, তো কিছু কিছু মেডিসিন এরকম
অন্যান্যপ্যাথিতে থাকে, যেটা যদি নার্ভের জন্য ইউজ করলে কি হয়, নার্ভটাকে একদম পুরো শান্ত করে দেয়, এর ফলে আপনার ঘুম পায়। তো সেটা কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু একটা হ্যাবিটের মধ্যে চলে আসে। কিন্তু আমরা বলি যে না, হার্বাল ট্রিটমেন্ট যেটা আমরা করি তার মধ্যে কোনো রকম এরকম সাইড এফেক্ট নেই যে আপনি কোনো ট্রিটমেন্টের জন্য একটা মেডিসিন খাচ্ছেন তার জন্য অন্য কোনো রকম কিছু হবে। ঠিক সেরকমই নার্ভের জন্য আমাদের যে মেডিসিনস আছে সেগুলো কোনো রকম আপনার এফেক্ট ফেলবে না আপনার শারীরিকভাবে। তো সেই জায়গা থেকে যদি আপনি ট্রিটমেন্ট করেন এবং যদি ঠিকঠাক মতো করে ট্রিটমেন্টটা করেন, কারণ আপনার ক্ষেত্রে এইটুকুনি বলবো, যতটুকুনি শুনে বোঝা গেল যে আপনার ক্ষেত্রেও পঞ্চকর্ম থেরাপিটা লাগতে পারে, কিন্তু তবুও সেটা একদম কমপ্লিটলি চেক আপের পর আপনাকে ফাইনাল বলবো। তো যদি আপনি পারেন, আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন বললেন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনার কাছে যেখানটা সুবিধে মনে হবে সেখানে এসে একবার যোগাযোগ করুন। এবং যখন আসবেন প্রিভিয়াস সমস্ত রিপোর্টস বা যা যা ট্রিটমেন্ট করেছেন এবং যখন আপনার পাদ বসেছিল সে তখনকারও যদি কোনো রিপোর্টস থাকে সেই রিপোর্টস গুলো নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই। দেখার পর বলে দেবো যে কিভাবে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে আপনার এই যে ডেলিকার লাইফস্টাইল যাতে কোনো রকম খারাপ না হয় সেই ব্যবস্থাটাও আমরা করে দেবো। একদম। পাশাপাশি আমাদের বেশ কিছু বন্ধু আছেন যাদের প্রচুর কথোপকথন আমাদের কাছে রয়েছেন, যারা কেমন আছেন সেই কথোপকথন আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব এবং অবশ্যই তার পাশাপাশি বলবো আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37 নাম্বার দুটো কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে। এই নাম্বারে ফোন করবেন এবং এই নাম্বারে কিন্তু অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কোথায় পাচ্ছেন জানতে পারবেন। তবে যারা আমাদের কাছে এসেছেন এবং ভালো আছেন তাদের বক্তব্য একটু শুনে নিই, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা। ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুন, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? আচ্ছা, তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন, আপনি আমাদের এনবিপিতে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা,
তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনি একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। স্যার আপনি কোথেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্ত নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, তারপরে আপনাকে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, সমস্যার সমাধান হয়। কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেনি তখন? না। আচ্ছা, তারপরে আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ সভাকে দেখলাম। আচ্ছা। এই সভাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আগে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিক এনবিপিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও ছাড়িনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেস কে দেখিয়ে? হ্যাঁ, সেটাই আমি satisfied। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অস্থির সমস্যা বা ব্যথার সমস্যা, যে সমস্যায় আপনারা জর্জরিত, সেই সমস্যা থেকে শুরু করে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের সমস্যা, বা আপনার পেটের সমস্যা, আপনার কিডনি, আপনার লিভার, বা আপনার হার্ট, বা আপনার ফুসফুসের সমস্যা, নেশাগ্রস্ততার সমস্যাও আপনার হতে পারে, আপনার কোনো মানসিক সমস্যা হতে পারে, বা আপনার পায়ছুষা ফিস্টুলার মতন সমস্যা হতে পারে, আপনার নার্ভ ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা হতে পারে, বা আপনার স্কিনের যে কোনো ধরনের সমস্যা হতে পারে। যে কোনো ধরনের সমস্যা, অর্থাৎ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব সমস্যার সমাধান আপনি কিন্তু পাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার, অর্থাৎ আমাদের নাম্বার নোট করতে ভুলবেন না, 9830235527 বা 37। আমরা বিভিন্ন অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তবে তার মধ্যে সব থেকে বেশি যে রোগটার নাম শুনলে আমরা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত থাকি, সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস। কি এই সমস্যা, কাদের হয় এই সমস্যা, সবটাই ডাক্তারবাবু থেকে শুনবো। অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস এই কারণের জন্য আমরা এটাকে সিরিয়াস ভাবে বলি যে এটাকে একটা খুব ভয়ঙ্কর রোগ। যে কারণ হচ্ছে এখনো পর্যন্ত অন্যান্য জায়গাতে বা অন্যান্য প্যাথিতে এর কোন রকম ট্রিটমেন্ট বেরোয়নি। কারণ আমরা দেখেছি যখন আমাদের কাছে আসে পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্টই আসে বেড রিডেন্ট অবস্থায়, কারণ এই অ্যাঙ্কিলোজিং এর একদম লাস্ট পরিণাম যেটা হয় সেটা হচ্ছে বেড রিডেন্ট করে দেয়। অন্যান্য জায়গাতে যেটা আছে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কিছু ইনজেকশন আছে, যেটা 6টা-7টা এরকম ইনজেকশন লাগে নিতে, কিন্তু তারপরও যে সেটা সাকসেস হয়েছে সেরকম আমরা কিন্তু বহু পেশেন্ট দেখেছি যে যারা 6টা-7টা কেন 10টা পর্যন্ত ইনজেকশন নিয়েছে, কিন্তু তারপরও ওনাদের সেই রোগটা ঠিক হয়নি এবং তার একদম লাস্ট পরিণাম হয়েছে কি একদম বেড রিডেন। তো এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসটাকে আমরা এই বিভিন্ন রকম অস্থির যে সমস্যাটাকে সেখান থেকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখি। স্টার্টিংটা যেখানে হয় সেটার কিন্তু সিমটম অনেকটা দেয় যে আমাদের যেমন লাম্বার স্পন্ডালাইসিস হয়, যে আমাদের কোমরেতে একটা ব্যথা অনুভব হবে এবং সেটা আস্তে আস্তে কি হবে আমাদের গোটা শিরদাঁড়াটাকে এফেক্ট করবে। এবার এইখানেতে কিছু সাইন সিমটমের কিছু তফাৎ আছে, যেমন যদি আমাদের লাম্বার স্পন্ডালাইসিস হয় তাহলে দেখবেন ম্যাক্সিমাম পেন আমাদের নিচের দিকে রেডিয়েট করবে,
কিন্তু যদি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস হয় সেখানে কি হবে, আমাদের টোটাল শিরদাঁড়াটা আমাদের আস্তে 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 এফেক্ট হবে এবং ঘাড় পর্যন্ত সেটা এফেক্ট হবে এবং সেখানে কি হবে, একটা স্টিফনেস আসবে, মানে আপনি ঘাড় ডে বাই ডে ঘোরাতে পারবেন না, আপনি ব্যান্ড হয়ে কিছু কাজ করতে পারবেন না, আপনাকে হাঁটতে গেলেও খুব স্ট্রিক্ট ভাবে আপনাকে মুভমেন্ট করতে হবে, আপনি ঝট করে আপনি টার্ন নিতে পারবেন না। এই স্টিফনেস একটা আমাদের স্পাইনের মধ্যে চলে আসবে এবং এটা যত বাড়তে থাকবে, একটা স্পাইনের সাথে একটা স্পাইন যখনই এটা যোগ হতে থাকবে তখন দেখা যাবে আমরা আস্তে 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 সামনের দিকটাতে ঝুঁকে গেছি। তো এই যে রোগটা, এটাকেই আমরা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস বলি। এর কারণটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে এবং ব্লাডের মধ্যেই আমাদের HLA-B27 বলে একটা পার্ট থাকে, সেই জিনিসটার বেড়ে যাওয়া। আর একটা কারণ থাকে, এই যে আমরা বলি যে সবসময় ব্যথা যন্ত্রণা হলেই যে পেনকিলার আর ক্যালসিয়াম লাগবে তবে আমাদের রোগ সারবে, সেটা কিন্তু নয়। অনেকে কি করেন যে একটু ব্যথা অনুভব হলো, আমাদের দেখা যায় যে আমরা পেনকিলার কিংবা ক্যালসিয়াম আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু এটার পরিণাম কি হয় যে আমাদের হয়তো ওখানেতে ক্যালসিয়াম লাগছে না, তাও আমরা খেয়ে নিলাম। তাতে কি হয়, আমাদের এক্সট্রা শরীরের মধ্যে ক্যালসিফিকেশন হয়। আর এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসটা তো কি হয়, তার একটা কারণ হচ্ছে আমাদের এই ক্যালসিফিকেশন হওয়া। আমাদের শিরদাঁড়ার যে হাড়গুলো সেখানেতে ক্যালসিফিকেশন হয়, মানে ক্যালসিয়াম ডিপোজিট হতে থাকে। এর ফলে কি হয়, একের সাথে এক শিরদাঁড়াটা জুড়ে যেতে থাকে এবং সেখান থেকে আসে এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস। এটাতে কি হয়, ডে বাই ডে আপনার হাঁটা চলা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, আপনি এক জায়গাতে বসেও আপনি সারাক্ষণ পেন অনুভব হবে, চলতে গেলে পেন অনুভব হবে এবং আস্তে আস্তে যদি এটা ট্রিটমেন্ট ঠিকঠাক ভাবে না করান আপনাকে সম্পূর্ণভাবে বেড রিডেন করে দেবে। তো এই জায়গা থেকে আমরা দেখেছি যে, কারণ আমাদের কাছে এই যে বললাম ম্যাক্সিমাম পেশেন্ট আসে স্ট্রেচারে করে, কারণ হচ্ছে ওনারা একদম লাস্ট স্টেজেতে আমাদের কাছে পৌঁছায়। তো সেখানে যদি আপনার যা যা সিমটম গুলো বললাম সেইগুলো যদি আর্লি স্টেজেতে আপনারা অনুভব করেন যে হ্যাঁ আমার এরকম প্রবলেম আসছে, সেখানেতে আপনি আগে থেকেই সিরিয়াস হন এবং এটার ট্রিটমেন্ট করান, দেখবেন এইটারও ট্রিটমেন্ট আছে। এবং যাদের লাস্ট স্টেজের দিকে গেছেও, যেরকম বহু পেশেন্ট আমরা দেখেছি, আমরা ট্রিটমেন্ট করেছি, যারা এই স্টেজ থেকে রিকভারি হয়েছে, ওনারা নর্মাল লাইফ লিড করছে, এখনো পর্যন্ত মেডিসিনও ওনার লাগেনি, কিন্তু ওনারা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করেছেন। এবং মাস্ট যেটা এই রোগেতে, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি, সেইটা কিন্তু এই রোগেতে মাস্ট লাগবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম নেতাবাবু। হ্যাঁ বলুন, কি সমস্যা? আপনার এই 15 দিন হলো রিপোর্ট করেছি, পেট ব্যথা ছিল প্রচন্ড, পাথর ধরা পড়েছে কিডনিতে। আচ্ছা, কিডনিতে স্টোন, কিডনিতে পাথর। আচ্ছা, এটাই রিসেন্ট ধরা পড়েছে তো? হ্যাঁ, ওইটার জন্য আপনাদের কাছে যেতে চাইছিলাম, অ্যাড্রেসটাও নিতে চাইছিলাম, হ্যাঁ। আর কিভাবে গেলে উপকার পাবো, কিভাবে সেটা সাকসেস হোক। দেখুন, আমরা মধ্যিখানেও, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি, আমরা মধ্যিখানে যদি ফলো করেন আমাদের প্রোগ্রাম, এরকম আমরা পেশেন্ট দেখিয়েছি যারা কিন্তু 45 ডেজ এর মধ্যে মেডিসিন খেয়ে যেই কিডনি স্টোন, সেই স্টোন হাতে করে নিয়ে এসেছে। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে কোনো রকম ঘাবড়ানোর দরকার নেই, কোনো রকম অপারেশনের দিকে যাওয়ার দরকার নেই। আপনি একবার যা যা রিপোর্টস আপনি রিসেন্ট করেছেন, আপনি শিলিগুড়ির অ্যাড্রেসটা নিয়ে নিন। শিলিগুড়ির অ্যাড্রেস আমাদের আগে যেটা ছিল এখন একটুখানি চেঞ্জ হয়েছে, সেটা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করলে আপনাকে বলে দেবে, সেখানে এসে যোগাযোগ করুন, ডেফিনেটলি এটা ট্রিটমেন্ট আছে। একদম। শিলিগুড়িতে কিন্তু 11 তারিখ চেম্বার রয়েছে এবং সংস্থার ডিরেক্টর ডি শর্মা পৌঁছবেন। নর্থ বেঙ্গলের বন্ধুরা যারা শিলিগুড়িতে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন দাদা, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথা, হাঁটুর সমস্যা কতদিন আছে? 3-4 বছর। 3-4 বছর। তার মানে এখন আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন বা ট্রিটমেন্টের মধ্যে আছেন? আয়ুর্বেদিক ওষুধ 2-2.5 বছর আয়ুর্বেদিক ওষুধ খাওয়া হয়েছে। আচ্ছা, অন্য কোন সংস্থার মেডিসিন খাচ্ছেন? একটা ওষুধ চলে, ওটাও আয়ুর্বেদিক। নাম বলার কোনো না, দরকার নেই, কোনো মেডিসিনের নাম বলবেন না, আপনি শুনুন। আপনি হোমিওপ্যাথিও করেছেন, আয়ুর্বেদও করেছেন, এনবিপি করেননি, তবে এনবিপি চিকিৎসক বলছেন। দেখুন, আপনাকে একটা কথাই বলবো যে আপনি কোথায় কি করেছেন সেটা আমি
করে জানি না, তো সেটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু আপনি যখন এতদিন ট্রিটমেন্ট করার পরও যখন দেখছেন যে সেটা যে কোনো প্যাথি হোক আপনার সেই প্রবলেমটা যাচ্ছে না, তার মানে কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে। আয়ুর্বেদিক মেডিসিন হাজার রকমের আছে, কিন্তু আমরা যেটা ইউজ করি সেটা হয়তো অন্যদের থেকে ডিফারেন্ট। সেই কারণের জন্য আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে ওনারা বলেন যে হ্যাঁ আমরা অল্প দিনের মধ্যেই সুস্থ হয়েছি এবং সুস্থ হই, এবং সেটা আপনার প্রুফ দেখিয়েছি। তো সেই কারণে বলবো আপনি এত বছর অন্য জায়গায় সময় দিয়েছেন, কয়েকটা মাস আমাদের কাছে সময় দিন। আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়াতে অনেকগুলো চেম্বার আছে, আপনি সেখানে এসে একবার যোগাযোগ করুন, দেখবেন ডেফিনেটলি আপনি লাভ পাবেন কিছুদিনের মধ্যে। আর এইটার সাথে সাথে আমি একটা কথা বলে রাখি যে আপনি একবার সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বলছি যে শোভাবাজারের চেম্বারটা আমাদের একটু চেঞ্জ হয়েছে, ওটা শিফটিং হয়েছে হাতিবাগানে। তো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, ফোন করে কিন্তু এই অ্যাড্রেসটা একটুখানি জোগাড় করে নেবেন। একদম, মানে শোভাবাজারের পরিবর্তে এখন আমরা আবারও কিন্তু হাতিবাগান চেম্বারেই কিন্তু পেয়ে যাবো এমবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। তবে অ্যাড্রেস জেনে কিন্তু চেম্বারে পৌঁছবে। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।